পানি দিয়ে কিভাবে ভাগ করিয়া তরকারি খাওয়া যায় এইটাই ট্রেনিং দেখ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অজুহাতে ৩ মাস আগে আনা সব পণ্যের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। কারসাজির অভিযোগ অস্বীকার। যুদ্ধবাস্তিকের মাল আসবে না। আন্তর্জাতিক বাজার সকালের আচরণ বিকেলের আচরণ $১০০ উপরে উঠানামা করছে। যে পণ্যগুলি আমাদের এখন বাজারে আছে এই পণ্যগুলি আজকে থেকে ৩ মাস আগে বা তারও আগে কিন্তু আমদানিকৃত। রোজার আগে তেলের দাম বাড়া নিয়ে সিদ্ধান্ত কাল। খুচরা বাজারে সংকট সৃষ্টির পাঁয়তারা। বরিশালে হঠাৎ উধাও সয়াবিন তেল। সীমাহীন দাম বৃদ্ধি, মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে গেছে। আগে যা কিনতাম তার চাইতে খুব কম কিনতে হচ্ছে। আমার ১০০ লিটার তেল প্রয়োজন, কিন্তু আমরা এখন ২০ লিটার তেলও পাচ্ছি না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৬ দফা কোনো বিশেষজ্ঞের নয়, প্রণয়ন করেছেন বঙ্গবন্ধু নিজেই। বিমা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। মানুষের জীবনকে সুরক্ষিত করতেই সবার জন্য চালু হচ্ছে পেনশন। ১৯ জুন এসএসসি এবং ২২ আগস্ট এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা শিক্ষা বোর্ডের। পরীক্ষা হবে ৫০ নম্বরে, সময় ২ ঘন্টা, থাকবে নির্বাচনী পরীক্ষার বিকল্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অজুহাতে ৩ মাস আগে আনা সব পণ্যের দাম কেজিতে বেড়েছে অন্তত ২০ টাকা। বৃহস্পতিবার থেকে গত ৪ দিনে অন্তত ৩বার চট্টগ্রামের খাতুনগঞ্জে সব ধরনের ভোগ্যপণ্যের দাম বাড়ানো হয়েছে। তেলের ক্ষেত্রে প্রতি মেট্রিক টনে এক দফায় $১৪০ কমলেও ২ দফায় বাড়ানো হয়েছে $২০০। তদারকি না থাকায় ভোগ্যপণ্যের বাজার নিয়ে কারসাজি চলছে বলে ক্যাব অভিযোগ করলেও তা অস্বীকার করছেন ব্যবসায়ীরা। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে সোমবার দুপুরে পণ্যবাহী ট্রাকের ভিড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। পণ্য সরবরাহে কোনো ঘাটতি নেই বললে চলে, কিন্তু বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে রাশিয়া হামলার প্রথম দিনেই প্রতি মেট্রিক টনে $১০০ বেড়ে যায় প্রতিটি ভোগ্যপণ্যের। আন্তর্জাতিক বাজার সকালের আচরণ বিকেলের আচরণ তারতম্যটা $১০০ উপরে উঠানামা করছে। পাইকারি পর্যায়ে প্রতিমন সয়াবিন এখন ৬,৪০০ টাকা, একইভাবে ৫,৬৫০ টাকায় পাম অয়েল এবং ৬,১০০ টাকায় বিক্রি হচ্ছে সুপার সয়াবিন। অন্যদিকে বৃহস্পতিবার একদিনেই ৫০ কেজির প্রতি বস্তা আটায় ১৫০ টাকা এবং ময়দায় প্রায় ২০০ টাকা বেড়েছে। গম আসছে রাশিয়ার থেকে, আবার নিউক্রেন থেকে। যুদ্ধবাস্তিকের মাল আসবে না। ৩ মাস আগে প্রতি কেজি চিনিতে সরকারিভাবে কমানো হয়েছিল ৪ টাকা। সরকার আবারও শুল্ক আরোপ করবে এ ধরনের গুজব রটিয়ে কেজিতে ১ টাকা করে চিনির দামও বাড়িয়ে দেওয়া হয়েছে। যেটা ডিউটিটা কমিয়েছে সেটা আবার বাড়ানোর সম্ভাবনা ছিল, এটা যদি সরকার বাড়িয়ে দেয় তাহলে চিনি বাজার আবার একটু অস্থির হবে। বাংলাদেশের বাজারে যেসব ভোগ্যপণ্য রয়েছে সবগুলি আমদানি হয়েছে ৩ থেকে ৪ মাস আগে, অথচ যুদ্ধের 3 দিনেই আন্তর্জাতিক বাজারে বুকিং রেটের অজুহাত দেখিয়ে দেশের বাজারে দাম বাড়ানো হচ্ছে লাগামহীনভাবে। ইউক্রেনের যুদ্ধটা 2 দিন আগে সংগঠিত হলো, যুদ্ধ আরম্ভ হলো। এখন তো দাম বাড়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। ট্যারিফ কমিশন বসে সিদ্ধান্ত গ্রহণ করলে এই ভোক্তারা এই যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা হবে না। বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় ভোজ্য তেল, চিনি, গম, ছোলা এবং ডালসহ অন্যান্য মশলা জাতীয় পণ্য আমদানি হয় বিভিন্ন দেশ থেকে। এর মধ্যে রাশিয়া কিংবা ইউক্রেন থেকে সবচেয়ে বেশি আসে গম। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে রমরমার সময় কাটাচ্ছে বাংলাদেশের সুযোগ সন্ধানী সিন্ডিকেট ব্যবসায়ীরা। একের পর এক পণ্যের দাম বাড়াচ্ছে, কারণ বাংলাদেশের ভোগ্যপণ্য যেহেতু আমদানি নির্ভর, আর তাই কারসাজিটিও হচ্ছে চরমভাবে। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। দেশের বাজারে আপাতত ভোজ্য তেলের দাম বাড়ানো হবে না। বাণিজ্য মন্ত্রণালয় এমন শক্ত অবস্থান নিলেও রোজার আগে দাম বাড়বে কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর। এদিকে মাত্র ২০ দিনের মাথায় আরেক দফা তেলের দাম বাড়ানোর পক্ষে ব্যবসায়ীদের দাবি, দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের। এমন দর কষাকষির মধ্যে খুচরা বিক্রেতারা বলছেন খুচরা বাজারে সংকট সৃষ্টির পাঁয়তারা চলছে। মানুষের ট্রেনিং দেওয়া উচিত সরকারের, পানি দিয়ে কিভাবে ভাগ করিয়া তরকারি খাওয়া যায়। আপনার আয় ১০ টাকা, আপনি যদি ৩০ টাকা খরচ করা লাগে তাহলে আপনি কিনবেন কি দিয়া? নিত্যপণ্যের দাম বাড়ার সঙ্গে আয়ের হিসাব মেলাতে না পারা ভোক্তাদের এমন অভিমান অমূলক নয়। এরই মধ্যে কয়েকদিন ধরে খুচরা ব্যবসায়ীরা জানাচ্ছেন হঠাৎ করে বাজারে ব্যাপক হারে কমেছে ভোজ্য তেলের সরবরাহ। প্রতিদিন গড়ে আমার ১০০ লিটার তেল প্রয়োজন,
কিন্তু আমরা এখন 20 লিটার তেলও পাচ্ছি না। 2-4 দিন পর পরই জিনিসপত্রের দাম বাড়তেছে, তেলের দাম বাড়তেছে, তো বাজারের সাথে কোপ আপ করা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। তথ্য বলছে আন্তর্জাতিক বাজারের সঙ্গে দামের সমন্বয় করতে গত 6 ফেব্রুয়ারি লিটারে 8 টাকা দাম বাড়ায় সরকার। এর 20 দিনের মাথায় গত 27 ফেব্রুয়ারি আরও 12 টাকা বাড়িয়ে বোতলজাত 1 লিটার সয়াবিন তেলের দাম 180 টাকা করার প্রস্তাব দিয়েছেন আমদানিকারকরা। দাম বৃদ্ধির পক্ষে তাদের যুক্তি থাকলেও বাজারে তেলের সরবরাহ সংকট দেখা দিয়েছে, এমনটা মানতে নারাজ তারা। আজকের দিনে আন্তর্জাতিক বাজার $1780, আর আমরা যে প্রস্তাবনাটা দিয়েছি সেটা হচ্ছে যেই মালটা কাস্টমস দিয়ে চিটাং বন্দর অতিক্রম করে বাজারে ঢুকছে সেটার বেসিসে সেটা হচ্ছে $1440। এটার বেসিসে ওনারা কষ্ট নির্ধারণ করে দেখ, এটাই চলবে। ব্যবসায়ীদের দেয়া প্রস্তাব প্রসঙ্গে এখন পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয়ের বক্তব্য, দাম সহসাই বাড়ানো হবে না। 2 তারিখে আমরা সভা আহ্বান করেছি, সেখানে ভোজ্য তেল সহ সমস্ত যে নিত্যপণ্য এবং বাজার দরের যে ঊর্ধ্বগতি সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে ব্যবসায়ীরা বর্তমানে যে আবেদন করেছে সেই বিষয়টি আমরা এখন এটা নিয়ে ভাবছি না। করোনাকালে সাধারণ মানুষের আয় কমলেও 2020 সালের শুরু থেকে 14 দফায় 1 লিটার সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে 58 টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে হঠাৎ করে বরিশালের বাজারে ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে। খোলা বাজারে 2 দিন ধরে পাওয়া যাচ্ছে না সয়াবিন তেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চান ভোক্তারা। মনিটরিং জোরদার করে বাজার নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সুমন হাসানের ছবিতে অপূর্ব রিপোর্ট। যুদ্ধ রাশিয়া ইউক্রেনে, কিন্তু প্রভাব পড়েছে কয়েক হাজার মাইল দূরত্বের আরেক দেশের জেলা শহর বরিশালে। গত 2 দিন ধরে স্থানীয় বাজারগুলোতে নেই সয়াবিন তেল। বোতলজাত যাও বা কয়েক দোকানে পাওয়া যাচ্ছে, তাও বোতলে লেখা দামের চেয়ে বেশি আদায় হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের দাবি, ব্যারেল প্রতি 2 থেকে 5,000 টাকা বেড়ে যাওয়ায় বন্ধ করেছেন খোলা সয়াবিন তেল বিক্রি। খোলা তেলের বাজারে ব্যারেল প্রতি 1-2 টাকা বেশি দামে কিনে আমার বেশি দামে বিক্রি করতে হইতেছে। কোম্পানি তেল দেয় না, চাইলে দেখা গেছে 10 কার্টুন চাইলে আমাদের 2 কার্টুন। পাইকারি বিক্রেতাদের দাবি, 200 লিটার সয়াবিন তেলের ব্যারেলের দাম 1 সপ্তাহ আগে 28,000 টাকা থাকলেও এখন 33,000 টাকা। কোম্পানিকে অগ্রিম টাকা দিয়েও তেল না পাওয়ার দাবি পাইকারদের। রেডিমেল যার কাছে আছে আমরা তাদের কাছ থেকে কিনে এনে বিক্রি করি এবং তারা একটু বাড়তি রেটে বিক্রি করে। এই রমজানের 1 মাস আগেই বরিশালে সয়াবিন তেল উধাও হওয়াতে কপালে ভাঁজ পড়েছে ভোক্তাদের। দ্রব্যমূল্য সিন্ডিকেটের কবলে পড়েছে মনে করে বাজার নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। যে কোনো জিনিসের দাম যদি অহেতুক বাড়ে, অযৌক্তিকভাবে বাড়ে, তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য খুব অসহনীয়। অস্বাভাবিকভাবে দাম বাড়ার কারণে আমরা এখন যেই আগে যা কিনতাম তার চাইতে খুব কম কিনতে হচ্ছে। সীমাহীন দাম বৃদ্ধি, মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে গেছে। জেলা প্রশাসন বলছে মনিটরিং আরও জোরদার করে বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে আনা হবে দ্রুতই। কেউ যদি এরকম কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে হয়রানি করতে চায়, তাহলে আমরা সরেজমিনে সেই বিষয়টি যাচাই বাছাই করে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। গত 2 দিন ধরে বরিশালে খোলা বাজারে সয়াবিন তেল উধাও হলেও এখনও প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফা কোনো বিশেষজ্ঞ দলের সৃষ্টি নয়, বরং এ দলিল জাতির পিতা এককভাবেই প্রণয়ন করেছিলেন বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখেন তিনি। এ সময় বিমা খাতকে ডিজিটালাইজড করার তাগিদ দেন সরকার প্রধান। তিনি বলেন, সবার জীবন ব্যবস্থার সুরক্ষা দিতেই সর্বজনীন পেনশন চালু করা হচ্ছে। 20 থেকে পালিত হচ্ছে জাতীয় বিমা দিবস। রাজধানীর বিআইসিসি মিলনায়তনে দিবসের আয়োজনে মঙ্গলবার সকালে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 বিশিষ্ট জনকে বিমা সম্মাননার পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষে তুলে দেয়া হয় প্রতিবন্ধীদের জন্য চালু করা বঙ্গবন্ধু সুরক্ষা বিমার দলিল। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার বিমার চাকরির সুবাদেই 6 দফা পেয়েছিল দেশ। অনেকে প্রশ্ন করে 6 দফাটা কে লিখলো, কিভাবে লিখলো, কারা কারা ছিল, হয়তো অনেক বিশেষজ্ঞ ছিল। বিষয়টা তা নয়। এই আলফা ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে বসে বঙ্গবন্ধু শেখ মুজিব এটা রচনা করতেন, আর এটা টাইপ করেছিল মোহাম্মদ হানিফ। দিনের পর দিন বসে বসে তিনি এই 6 দফাটা প্রণয়ন করেন। ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি নিয়ে সুন্দর একটা পরিবেশ পেয়েছিলেন বলেই তার পক্ষে এটা তো প্রণয়ন করা বোধহয় খুব সহজ হয়েছিল। বিমা খাতে সেবার দুয়ার আরও সম্প্রসারিত করার উদ্যোগ নিতে বলেন সরকার প্রধান। তিনি জানান, দেশবাসীকে সুরক্ষিত জীবনের নিশ্চয়তা দিতেই সার্বজনীন পেনশন চালু করছে সরকার। বিমা খাতটা সম্পূর্ণভাবে ডিজিটালাইজড এবং অটোমেশনে আনতে হবে। সার্বজনীন একটা পেনশনের ব্যবস্থা করতে যাচ্ছি। প্রত্যেকের জীবন জীবিকা চালুর মতো একটা সুন্দর
ব্যবস্থা আমাদের সমাজে হবে, অর্থনৈতিকভাবে হবে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা প্রতিটি পরিকল্পনা নিচ্ছি। বীমা দাবি নিষ্পত্তিতে গ্রাহক হয়রানি বন্ধে আর্থিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ব্যক্তি পর্যায়ে সচেতন থাকারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। উন্নত বিশ্বের মতো বীমা ব্যবস্থা আমাদের দেশেও চালু হোক, সেটাই আমরা চাই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আগামী 19 জুন এসএসসি এবং 22 আগস্ট এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে শিক্ষা বোর্ড। এদিকে এবছর এসএসসিতে 3টি আর এইচএসসিতে 1টি বিষয়ে পরীক্ষা হবে না। প্রতিটি বিষয়ের মান কমিয়ে অর্ধেক করা হলেও সময় থাকবে 2 ঘন্টা। করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে ক্লাস চলছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের। আগামী 19 জুন ও 22 আগস্ট যথাক্রমে অনুষ্ঠিত হবে এই 2 পাবলিক পরীক্ষা। আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, চলতি বছর এসএসসিতে হবে না তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অথবা বিজ্ঞান এবং ধর্ম বিষয়ের পরীক্ষা। আর এইচএসসিতে হবে না তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা। 9টি পত্রে পরীক্ষা নেব এবং বাকি 3টি পত্রে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন হবে। মানবন্টন হবে 50 নম্বরের, তবে পরীক্ষার সময় হবে 2 ঘন্টা। নির্বাচনী পরীক্ষা না থাকলেও থাকছে প্রস্তুতিমূলক পরীক্ষা। 2 ঘন্টা ব্যাপী ব্যবহারিক পরীক্ষা আছে, সেখানে নাম্বার হবে 45, 30 হবে সিকিউতে এবং 15 হবে এমসিকিউতে। আর যেখানে ব্যবহারিক পরীক্ষা নাই যে বিষয়গুলোতে, সেই বিষয়গুলোতে নাম্বার হবে 55, যেখানে সিকিউ হবে 40 এবং এমসিকিউ হবে 15। কোনো বিষয়কেই বাদ না দিয়ে নির্দিষ্ট কয়েকটি বিষয়ের মূল্যায়নের দায়িত্ব বোর্ডের পরিবর্তে শিক্ষা প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষা গবেষকরা। সবসময় যে একেবারে ফর্মাল পরীক্ষা নিয়েই মূল্যায়ন করতে হবে বিষয়টা এরকম না। কোনো সাবজেক্ট শিক্ষালয় ভিত্তিক আমরা মূল্যায়নটা করব এবং বাকি বিষয়গুলোকে আমরা সেন্ট্রালি মূল্যায়ন করব। কারিকুলামের মধ্যে আছে এই বিষয়গুলোকে যদি এভাবে মূল্যায়ন করা হয়, আংশিকভাবে মূল্যায়ন করা হয়, পরবর্তীতে কিন্তু তাদের এই মূল্যায়ন প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হবে এবং উচ্চশিক্ষায় কিংবা দেশের বাইরে যখন পড়াশোনা করতে যাবে তখন কিন্তু তারা সমস্যায় পড়বে। 2023 সাল থেকে এসএসসি ও এইচএসসিতে সব বিষয়ে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মেলায় প্রকাশিত বইয়ের সংখ্যার বিচারে কবিতা এগিয়ে থাকলেও বিক্রি বেশি সাহিত্যের অন্যান্য মাধ্যমে। তবে কবি এবং প্রকাশকরা মনে করছেন 80-র দশকের মতো আবার বাড়বে কবিতার চাহিদা। মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আল মামুন। বলা হয়ে থাকে, যা কিছু সুন্দর তাই কবিতা। প্রতি বছর বইমেলায় সবচেয়ে বেশি প্রকাশিত হয় কবিতার বই। এবারও ব্যতিক্রম নয়। সুন্দর ও ঝকঝকে প্রচ্ছদের এসব বই পাঠকের দৃষ্টি কাড়লেও কেনার ক্ষেত্রে দেখা যায় অনীহা। উপন্যাস পড়তে ভালো লাগছে, কখনো কবিতার বই পড়তে ভালো লাগছে, কখনো গল্প পড়ছি। অ্যাডভেঞ্চারাস টাইপের বই পছন্দ করে, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। অমর একুশে বইমেলায় কবিতার বই প্রকাশের পরিমাণ তুলনামূলকভাবে বেশি হলেও সেই অনুপাতে বিক্রি কম বলে জানিয়েছেন প্রকাশক এবং বিক্রেতারা। আমরা অনেক ক্ষেত্রেই ভালো পাণ্ডুলিপি পাই না, বিশেষ করে কবিতার ক্ষেত্রে। এমন অনেক লেখক রয়েছেন যাদের শুরুটা কবিতার মধ্য দিয়ে হলেও পরে তারাও বাধ্য হন উপন্যাস এবং গল্পের লেখনে। কেননা কবিতার বই প্রকাশে প্রকাশকদের আগ্রহ কম দেখা যায়। কবিতার বই বের করার সাহস পাচ্ছি না, কারণ হচ্ছে মানুষের মাথায় একটা ব্যাপার ঢুকে গেছে যে কবিতা কঠিন বিষয়, কবিতা আমরা বুঝি না। যে অনুপাতে বইটা প্রকাশ করা হচ্ছে, তো সেই অনুপাতে কিন্তু পাঠকদের বেশি সাড়া দেখা যায় না। তবে এত কিছুর পরেও সাহিত্যের এই আদিমতম শাখা ফিরে পাবে তার আগের দিনগুলো। ক্রেতা শুধু ক্রেতা হয়েই নয়, হয়ে উঠবেন পাঠকও। পাঠক আবারও আকৃষ্ট হবে কবিতার প্রতি। অমর একুশে বইমেলা থেকে মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামের অধীনে কেবলমাত্র ক্রিকেটার নয়, কোচিং স্টাফের সদস্যদের দক্ষতা বাড়াতেও কাজ করা হবে, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নাজিম উদ্দিন চৌধুরী সুজন। জাতীয় দলের বিভিন্ন ফরম্যাটের বাইরে থাকা ক্রিকেটাররা নিয়মিত অনুশীলনের জন্য প্রোগ্রামটির জন্ম হলেও বাংলাদেশ এ দলের সঙ্গে কোনো সংঘাত হবে না বলে মত সিইওর।
ইটস নট অ্যাবাউট দ্য প্লেয়ার্স অনলি। আপনারা জানেন যে বাংলাদেশ টাইগার্সও কিন্তু আমরা নেক্সট লেভেল অফ কোচিং স্টাফ কিন্তু ইনভলভ করছি এবং স্পেশালি আমাদের লোকাল কোচদের ইনভলভ করছি। আমাদের যে ইন্টারন্যাশনাল কমিটমেন্ট, এই কমিটমেন্টটা কিন্তু আমরা ভেরি টাইট শিডিউল হয়ে যায় এবং নাম্বার অফ ডেজ কিন্তু ইয়ারলি আমাদের বেড়েই চলছে ক্রিকেটিং অ্যাক্টিভিটিস। সো সেখানে কিন্তু আমাদের অনেক সময় ম্যানেজ করতে হয়, আমাদের যারা কারেন্ট কোচিং স্টাফ আছে তাদেরকেও কিন্তু আমাদের একটা ব্রেক দিতে হয়। সো সেই ব্রেকের সময় যাতে আমরা বাংলাদেশ টাইগার্সের যারা কাজ করেন তাদেরকে এই বাংলাদেশ মেইন ন্যাশনাল টিমের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারি, সেভাবে প্ল্যানটা করা মূলত। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পানি দিয়ে কিভাবে ভাগ করিয়া তরকারি খাওয়া যায় এইটাই ট্রেনিং দেখ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অজুহাতে 3 মাস আগে আনা সব পণ্যের দাম কেজিতে বেড়েছে 20 টাকা। খুচরা বাজারে সংকট সৃষ্টির পাঁয়তারা। বরিশালে হঠাৎ উধাও তেল। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।